এবং আপনারা অধিকাংশই ছাত্র বসে আছেন, শিক্ষকরাও সামনে আছেন। দেখুন, অনেক সময় বিশেষ করে যখন বিনিদ্র রজনী কাটাতে হয়েছে, যে কথাটি উপস্থাপক এখানে বললেন যে দলীয় কার্যালয় থেকেছি, যার বক্তৃতা শুনতে শুনতে তন্ময় হয়ে শুয়ে পড়তাম, জ্ঞানগর্ভ বক্তৃতা, ডক্টর সলিমুল্লাহ সাহেব আজ আমার ডান পাশে বসে আছেন এবং ইউটিউবে তার বক্তৃতা একটার পর একটা শুনতাম। আমার বাম পাশে আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর হান্নান চৌধুরীর সাথে ওই দুঃসময়ে, ওই দুর্যোগে, দুর্বিপাকের মধ্যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টের কর্নারে বসে নানা গল্প করতাম। আমি বলতাম, ওই তখন একটা আরেকটি বেসরকারি বিষয় ভিসি, আমি বলতাম যে আপনার কি ভয় লাগতো না যদি মানে কি যে প্লেন ক্লোথ তো সবসময় ইয়ে করছে? তো বলছে না, যা হবে হবে। তো তারপরেও এই যে মানুষগুলো যে এই কাজগুলো করেছেন বা এইভাবে আমাদেরকে সময় দিয়েছেন বা উদ্বুদ্ধ করেছেন কথার দ্বারা, যেন আমি কৃতজ্ঞ। আরেকজন আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিচালক মণ্ডলের একজন, গভর্নিং বডির একজন বেনজির ভাইয়ের সাথে তো আমি অনেকের ক্লাসমেট থাকে, ব্যাচমেট থাকে, আমি ওনার একটা মেট, জেলমেট। এবং শুধু জেলমেট বলতে মানে ওই বিভিন্ন ওয়ার্ড বা ইয়ে এক প্রান্তে বা আরেক প্রান্তে বা একই বিল্ডিংয়ের নিচতলা দোতলায় আমার পাশের রুমটাতেই উনি ছিলেন বা উনার পাশের রুমটাতে আমি ছিলাম, যদি আমরা এটা বলি। আরও আলোচকবৃন্দ এখানে আছেন, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যি আমি আবারও বলছি, পুনরাবৃত্তি করছি, সেটা হলো যে আমি একটা তো সংকোচ আছে, ভয় আছে এই সমস্ত গুণীজনদের সামনে কথা বলা, তারপরেও আবার প্রধান অতিথির আসনটা দিয়েছেন, এই জন্য আমি ভীষণ লজ্জা পাচ্ছি, বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। কারণ আমি নিজে দেখেছি ভারতের পশ্চিমবঙ্গের, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হয়তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথাকার, উনি উপস্থাপনা করছেন একটি অনুষ্ঠানে, বাংলাদেশ থেকে ডক্টর সলিমুল্লাহ খান যুক্ত রয়েছেন। তিনি বলছেন যে আপনার আলোচনা, আপনার বিশ্লেষণ শুনে আমরা নিজেরাও মানে খুবই মুগ্ধ। তো আমরা কি আপনাকে প্রশ্ন করব, কি বলবো, উনি উপস্থাপনার মধ্যে বলছেন কি ধরনের সম্মান এবং তার যে মানে জ্ঞানের যে দীপ্তি, মানে আজকের সারা দেশের মানুষকে এবং আমাদের মতো যারা একসময় আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি বা ছাত্র রাজনীতি করেছি, আমাদেরকে সত্যিকার অর্থেই এটা অভিভূত করে। তো যাই হোক, আমি যে কথাটি উনি এখানে বলেছেন যে কোন বিশ্বাসের উপর, দেখুন আমি একটা জিনিস সবসময় মনে করতাম, যে সেটা হলো ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ড ওয়ার্ক। রাজনীতিতে প্রতিযোগিতা আছে, রাজনীতিতে নানা ধরনের উত্থান পতন আছে, রাজনীতিতে ষড়যন্ত্র আছে, কিন্তু আপনি যদি নিরন্তর কর্মযজ্ঞের মধ্যে থাকেন তাহলে আপনি একটা লক্ষ্য অর্জন করতে পারবেন, যদি আপনার মানে সৎ এবং নৈতিক স্থিরতা থাকে, যে আমি আমার লক্ষ্য অর্জনে স্থিরভাবে আমি সেখানে হেঁটে যাব, সেটা সম্ভব হয়। আমি কতটুকু সৎ এটা বলতে পারবো না, তবে মানে বেশ পরিশ্রম করতে হয়েছে এই জীবনে, যতটুকু খুব যে সফল হয়েছি তা না, কিন্তু আমি মনে করছি যেটা বিশ্বাস করছি সেটা ঠিক বিশ্বাস করছি, এবং এর জন্য যতটুকু আমার পরিশ্রম করা দরকার, সংগ্রাম করা দরকার, আমি ঠিক ততটুকুই আমি সেটি করব। এবং সেটি করতে গিয়ে আমাকে একটা 303 বুলেট আমার পেটে বিদ্ধ হয়। 1984 সালে স্কপ বলে একটি অর্গানাইজেশন, জানে সমস্ত শ্রমিক সংগঠন নিয়ে, তাদের ডাকা প্রথম আমার জীবনে দেখা, বা আমি বলবো যে স্বাধীনতা উত্তর সম্ভবত প্রথম 48 ঘন্টার হরতাল ঘোষণা করা হলো স্কপের পক্ষ থেকে। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল, একটি জোটের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, আরেকটি জোটের নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা স্কপের ওই হরতালকে সমর্থন করলেন, সমস্ত ছাত্র সংগঠনগুলি সমর্থন করলো। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন যেখানে মাদারবাগ হল, তার মাঝামাঝি এখন আরেকটি রো হয়েছে, আরেকটি বিল্ডিং হয়েছে, সেটি ছিল না, একটা পুকুর ছিল, সেই পুকুরের ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক সকাল 8টার মধ্যে। সাইড দিয়ে ছিল অনেক ক্ষেত ছিল আর কি, জমি, সেখানে
ডিসেম্বর মাস তো অনেক সর্ষে গাছ লাগানো ছিল, সর্ষে ক্ষেত ছিল, হলুদ ফুল ফোটা ছিল। এই সময় 48 ঘন্টা হরতালের প্রথম দিনে প্রচণ্ড ছাত্রদের সাথে এক ধরনের সংঘর্ষ হচ্ছে রেলওয়ে স্টেশন, যেটা রাজশাহী ইউনিভার্সিটি রেলওয়ে স্টেশনে, সেখানে বিডিআর তারপরে আরও অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের সাথে লড়াই হতে হঠাৎ আমি থমকে গিয়ে ওই পুকুর পাড়ের উপর দাঁড়িয়েছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো কি যেন একটা ধাক্কা দিলে আমি পড়ে গেলাম। তো আমি এই যে পড়ে গেলাম, মানে মৃত্যু যন্ত্রণার মধ্যে আমি তখন আছি। আমাকে কাঁধে করে ছাত্ররা নিয়ে যাচ্ছে, নিয়ে দেখছে যে আমার আগে জাসদ ছাত্রলীগের শাহজাহান সিরাজ, সে গুলিবিদ্ধ হয়েছে, তাকে নিয়ে ইউনিভার্সিটি অ্যাম্বুলেন্সটি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। এরপরে ভাইস চ্যান্সেলরের যে কার্ডটা ছিল সেই কার্ডটা আমাকে দিয়েছে, এইটা নিয়ে যাচ্ছে, নিয়ে আমাকে গেল। যাই হোক, বাঁচার কোনো কথা নয়, পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে গুলি, তো বাঁচবো কী করে। এই অবস্থার মধ্যে গেলাম, তারপরে বেঁচে উঠলাম কীভাবে যেন। তো আমার এক শিক্ষক, আপনারা সবাই হয়তো নাম জানেন, হাসান আজিজুল হক, বিখ্যাত মানে কথাশিল্পী, লেখক। তো আমাকে কয়েকদিন পর উনি দেখতে আসলেন, আরও অনেক শিক্ষকরা আসছেন, বিশ্ববিদ্যালয়ের অথরিটির অনেকে আসছেন সবাই। তো স্যারও একদিন আসলেন, এসে ওনার একটা উপন্যাসের বই আমাকে দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে পাতালে হাসপাতাল। তো ওই উপন্যাসটি পড়ে আমি ওই শুয়ে শুয়ে, তখন মানে সেরে ওঠার পর্ব চলছে, মানে যে ব্যথা বেদনাটা অনেকটা কমে আসছে, ওটা দিয়ে উনি দিয়েছিলেন। পড়ে ওইটা পড়ে আমার মধ্যে যেন এক ধরনের, মানে অনেক সময় দুঃখের কাহিনী পড়লেও তো মনের মধ্যে এক ধরনের প্রেরণার সৃষ্টি হয়, শক্তির সৃষ্টি হয়, আমার মধ্যে তাই হয়। এটা আমার রাজনৈতিক জীবনের একটা বড় ধরনের ঘটনা। এরপরে আমি চলতে থাকি, যেতে থাকি, এবং সেই ইউনিভার্সিটির আমি ভিপি হই। তখন তো মাত্র 5টা ইউনিভার্সিটি, সেই 5টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ওখানে আমি ভিপি হলাম আমার সংগঠন থেকে। এরপরে ছাত্র রাজনীতি পথ চলা, আমি এসে আমার সংগঠনের সারা বাংলাদেশের সভাপতি হই। এই রাজনৈতিক ক্যারিয়ার মানে আমার শুরু হলো। তো আমি যেটা বলেছি যে মানে হার্ডওয়ার্ক, আপনি এটা শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে নয়, আমরা ছাত্র, আপনি লেখাপড়ার ক্ষেত্রে, আপনি আপনার জীবনের যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করলে কিছু না কিছু মিলবেই। আপনি আপনার লক্ষ্য অর্জনে আপনি এগিয়ে যেতে পারবেন। যাই হোক, এইভাবে মানে রাজনীতি করতে করতে আজকের এই পর্যায়ে এসেছি। সেই ক্ষেত্রে যে খুব সফল আমি সেটা বলবো না, তবে আমার মনে হয়েছে যে একটি আদর্শিক বোধ যদি একটি রাজনৈতিক নেতাকর্মীর মনের মধ্যে থাকে এবং সেটাকে যদি লালন করে, তাহলে তার রাজনৈতিক সাফল্য কখনো কখনো আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। এর মধ্যে অসংখ্যবার জেলে যাওয়া, কারাগারে যাওয়া, এগুলো তো আছে, এগুলোর কথা না, ওই ইতিহাস নাই বললাম। আমি সর্বশেষে চলে আসি এই জুলাই, যে জুলাই নিয়ে আজকের আলোচনা। এই জুলাইয়ের 11ই জুলাই আমি লাস্ট স্টেটমেন্ট পার্টির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে লিখে আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার 5 মিনিটের মধ্যে শুনলাম যে ডিবি পুলিশ বিএনপি কার্যালয় ঘেরাও করে আমার রুমেই তল্লাশি করছে এবং কিছু অস্ত্র সেখান থেকে উদ্ধার করেছে। আমি জীবনে ভাই কোনোদিন কাউকে একটা চড় থাপ্পড়ও মারিনি। এটা আমার রাজনৈতিক জীবনের ক্যারিয়ারের মধ্যে এটাও একটা জিনিস। আমার ওই রুমটুকুর মধ্যেই আমার কিছু বই আছে, এছাড়া আর ওই বিছানাপত্র ছাড়া আর কিছু নাই। মানে নাটক এবং প্রহসন যে কত ধরনের হতে পারে, তারা এটা করার চেষ্টা করলেন যাতে আমি এই অফিসে আসা বন্ধ করে দিই। তো আমি দেখলাম যে এরা এখন মানে ক্র্যাক ডাউনে চলে গেছে, ছাত্রদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন বেশ তখন চাঙ্গা হয়ে উঠেছে। এই পর্যায়ে তখন ভার্চুয়ালি প্রেস কনফারেন্সগুলো করা শুরু করলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। তো যে কথাটি এখানে অনেক আলোচনা করেছেন যে অভিনব এবং নতুন নতুন কিছু শব্দের সাথে সেই সময় পরিচিত হতে লাগলাম, যেখানে ইনোভেশন, এই যে ছাত্ররা তারা তাদের যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে এবং এইভাবে যে তারা এগোতে পারে, তাদের আসলে মাস্টার প্ল্যান কখন ঠিক করেছে, তারা কিভাবে মানে এই আন্দোলনটাকে এই পর্যায়ে একটা চূড়ান্ত পর্যায়ে একটা বিস্ফোরণের মধ্যে তারা যে নিয়ে আসবে,
সেটা আমরা কেউ ভাবিনি। আমরা তো 17 বছর ধরে সংগ্রাম করেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, সেই পুনর্বহালের জন্য আন্দোলন করছি, নানা ইস্যুতে নানাভাবে আমরা আন্দোলন করছি। কিন্তু যাদের রাজনৈতিক কোনো সাপোর্ট নেই, আশ্রয় নেই, এই ছাত্র ছাত্রীরা, এবং তারা অধিকাংশই কিশোর, কেউ যুবক নয়, কিশোর থেকে তরুণ। এবং যদি আমরা শিশুর ডেফিনেশন ধরি তাহলে ওরা শিশুর ডেফিনেশনের মধ্যে ক্লাস 8, 9, 10 এর ছেলেরাও বা ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরাও শিশুর মধ্যে পড়ে। তো এইটা যদি মানে মানে হয় তাহলে তারা কিভাবে মানে এই জিনিসটাকে তারা গড়ে তুলছে। একবার শুনলাম যে এই 14 কি 15 জুলাই আমরা অভ্যস্ত হচ্ছে হরতাল আন্দোলন, যখন খুব তীব্র হয় ওটাকে আমরা ঘোষণা দিই হরতাল কর্মসূচি। প্রথম শুনলাম কমপ্লিট শাটডাউন শুনে আমার দল থেকে আমাকে বলা হলো যে একটা এর প্রতি সমর্থন দেওয়ার জন্য। এর মধ্যে যত কর্মসূচি আসছে আমরা সেটা সমর্থন দিচ্ছি। 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই দুঃসাহসী আত্মদান আমরা দেখলাম আবু সাইদের। এটিকে কেন্দ্র করে যে আন্দোলন আরো তুঙ্গে উঠে গেল, সেই আন্দোলনের মধ্যে আমাদের দল থেকে আমাকে বলা হতো যে প্রত্যেকটা এই কর্মসূচির মধ্যে সংহতি জানানো এবং আমাদের নেতাকর্মীরা যে যেখান থেকে আছে তারা পার্টিসিপেট করা, যাতে আবার ওদেরকে আবার কেউ মানে সরকার চেষ্টা করবে ছাত্রদের আন্দোলনের মধ্যে একটা পলিটিক্যাল কালার দেওয়া, যে পেছন থেকে বিএনপি আছে, সেটাও যেন বুঝতে না পারে। সেই দিকটাও আমরা লক্ষ্য রেখে নানাভাবেই এই আন্দোলনটা যাতে আরো গড়ে উঠে সেই প্রচেষ্টাটাই আমরা করতে লাগলাম। যাও এই করতে করতে নানা দিকে গুলি খাওয়ার কথা শুনছি, মানে পুলিশের গুলিতে হত্যার কথা শুনছি, যুবলীগ ছাত্রলীগ ধেয়ে আসছে, এইসব ঘটনাগুলো দেখতে পাচ্ছি। 19শে জুলাই আমি বের হলাম এক জায়গা থেকে, যে আমাদের একটা কর্মসূচি দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে সমাবেশ, সেই সমাবেশটা অর্গানাইজ করার জন্য আমি একটি মোটরসাইকেলের পিছনে, মানে একটি আন্ডারগ্রাউন্ড প্লেস আর কি, যেটা ভূগর্ভস্থ কোনো একটা জায়গায় আমি লুকিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে মোটরসাইকেলের পিছনে করে যাওয়ার চেষ্টা করছি। দেখি মানিক পিয়াই ভুনিয়েতে মানে আপনার রামদা, ধারালো অস্ত্র, পিস্তল নিয়ে একটা মিছিল হচ্ছে সরকারি দলে। এরপরে কিছু দূর এগিয়ে যেতে দেখি যে রাস্তার মধ্যে কেউ কিছু করার চেষ্টা করছে। খুব ভয় পেলাম যে ঘটনা কি হতে পারে। তারপর কাছে দেখি যে গণতন্ত্র মুক্তি পাক একটা মানে একটা ফেস্টুন কেউ ধরে আছে। তো বুঝলাম যে না, এরা এই আন্দোলনের পক্ষে। গিয়ে দেখলাম কিছু সাংস্কৃতিক কর্মী একটা পথনাটক করার চেষ্টা করছে। সেই পথনাটকের ওইখানে গেলাম, ওখানে কয়েকটা কথাবার্তা বলে তারপরে আবার মোটরসাইকেল চেপে প্রেস ক্লাবে গেলাম। যাওয়ার সাথে সাথে চারিদিকে ভয়ঙ্কর সাউন্ড গ্রেনেড, তারপরে শর্ট গানের গুলি ইত্যাদির খবর পেলাম। ওইখানে শব্দ শুনতে পেলাম আমি যখন ভিতরে ঢুকছি, কারণ সামনেই কয়েকটি সংগঠন, ওই জুনায়েদ সাকি বা নুরু, এদের কয়েকটি প্রোগ্রাম হচ্ছিল, ওইখানে পুলিশ আক্রমণ করেছে। এই শব্দ শোনার 5 মিনিটের মধ্যে দেখি 50-60 জন পুলিশ ঢুকে একবারে প্রেস ক্লাবের ভেতর থেকে আমাকে নিয়ে চলেছে। প্রেস ক্লাবের ভিতরে আমি চা খাচ্ছিলাম, সিনিয়র সাংবাদিকরা আমার যাওয়ার শুনে আমাকে ভেতরে ডেকে নিয়ে গেছিল, তারপরে ওখান থেকে গেল। তো যাই হোক, আমি গেলাম একা ডিবি প্রান্তের। এর মধ্যে আরও অনেক কাহিনী আছে, তো ওগুলো আর না বললাম। ওই যে আমি একবার ফ্লোরের মধ্যে আমাকে ফেলে রাখলো, ফেলে রাখার পর তখনও দেখি যে খুব গরম গরম মানে ডিবি অফিস, যে উল্টে দিবে, পাল্টে দিবে, সরাসরি ধমক না দিলেও ইনডাইরেক্টলি নানাভাবে তারা ধমক দিচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, দুইটার আমি একটা পার্থক্য পেয়েছি। এরশাদের আমলে 7 বার জেলে গেছে, তখন নিচের দিকের অফিসার অর্থাৎ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এরা দুর্ব্যবহার করতো, কিন্তু উপরের দিকে এডিশনাল এসপিদের সামনে গেলে পরে এরা কিন্তু সবাই খুব মানে ভদ্রচিত আচরণ করত। কিন্তু হাসিনা বলে দেখলাম এটা টোটালি চেঞ্জ। নিচের দিকের অফিসাররা, ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর ভালো আচরণ করে, আর উপরের দিকের অফিসাররা তারা দুর্ব্যবহার করে, তারা আজে বাজে কথা বলে। ডিসি, এডিসি, এই একটা গুণগত পরিবর্তন, না কি পরিবর্তন বলবো জানি না, এই পরিবর্তনটা মানে এবারে দেখলাম। অনেক ধন্যবাদ। অবস্থায় দেখি রাত 3টার সময়, আমি শেষ করতে যাবো। আপনার আরেকটা প্রশ্ন আছে। বলুন। আচ্ছা, আপনি জুলাইয়ের চেতনা ধারণ করেন, আপনার আবেগ আপ্লুত যখন আপনি জেল থেকে বের হয়ে। আমি জাস্ট এটা সংক্ষেপে শেষ করে দিই। যাক, এরপরে দেখলাম যে একের পর এক নেতৃবৃন্দকে রাত্রি 3টা
3:30 4টার দিকে মিস্টার নজরুল ইসলাম খানকে দেখলাম, আরও অনেক নেতারা ভরে গেল ডিবি অফিস। এরপরে আমাদেরকে কোর্টে নিয়ে গেল, কোর্ট থেকে আমাদের রিমান্ড হলো, আবার ডিবি অফিস, একদিন রিমান্ড শেষে আবার কোর্ট, আবার জেলে, 7 দিন পর আবার রিমান্ডের নামে আমাকে নিয়ে আসলো ডিবি অফিসে। এই হলো। তো আমি তখন হবে, এটা হলো 27 কি 28 তারিখ। আমরা শুধু বলি বারবার যে এখন ছাত্ররা এক দফার আন্দোলন দেয় না কেন, এক দফার আন্দোলন দেয় না কেন? আমরা ডিবি অফিসের টেলিভিশন দেখতে পাই না, কিন্তু জেলখানার মধ্যে আমরা রেডিও পেতাম। তো রেডিওতে খবরটা পাওয়া যেত আর কি, বিশেষ করে প্রাইভেট চ্যানেল যেগুলো আছে। এমন সময় এই ডক্টর সলিমুল্লাহ খানের একটা বক্তব্য আমরা গোটা জেলখানায় আসার আলো আসলো। আমাদের আরও অনেক, আমির খসরু মাহমুদ চৌধুরী এখন যিনি অর্থমন্ত্রী, আমার সবাই এখানে আছে, উনার একটা বক্তব্য আসলে এখন এক দফার আন্দোলন প্রয়োজন। এই বক্তব্যটা তিনি দিলেন। দেওয়ার পরে তখন আমাদের কেন যেন মনে হলো যে এবার একটা পরিণতির দিকে আসবে, এবার আন্দোলনের একটা সাফল্য হয়তো পাওয়া যাবে। এর কয়েকদিন পরেই দেখলাম যে ছাত্র নেতারা এক দফার আন্দোলন তারা ঘোষণা করলেন। যাই হোক, তারপরে তো সব ঘটনা হলো, হ্যাঁ 2 দিন পরে। হ্যাঁ, তো এইটা আমরা এরপরেই দেখলাম যে এটা আসলো এবং পরিণত। এর মধ্যে আরও অনেক ঘটনা হয়েছে, আমাদেরকে কীভাবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেসব নির্মমতা ছিল। যাই হোক, এই বিষয়টি আর অত ডিটেলস যাই না। 6 তারিখে আমরা বেরিয়ে আসলাম, পতন হলো ইয়ে। তো এখন ঘটনা হলো, আমি যে কথাটি বলতে চাই, আপনার কথা আমি উত্তর দিচ্ছি। আমি একটু লিখিত 2 কথা বলে আমি এটার উত্তর দেব। সেটা হলো, বা এখন যেটা বলছি তার মধ্যেও আমি ওইটা উল্লেখ না করে আমি একটা ওভারঅল একটা সার্বজনীন কথা বলতে, এটা হচ্ছে আমার উপলব্ধি। আমার উপলব্ধিটা হচ্ছে এরকমই যে আপনি সংবিধান সংশোধন করলেন, আপনি আইন প্রণয়ন করলেন পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে। আমরা গণতন্ত্রকে সুসংহত, শক্তিশালী, সুরক্ষা দেওয়ার জন্য যেসব আইন প্রণয়ন করা দেখলাম সবই করলাম। কিন্তু দেখা গেল যে আবার কোনো এক সময়ে কোনো ছিদ্র পথে ফ্যাসিবাদের উত্থান হয়ে গেছে, হয়তো আমাদের কোনো ভুল ত্রুটির কারণে বা নানা কারণে, কোনো দুর্বলতার কারণে। তখন কি এই আইনগুলো কোনো সুরক্ষা দেবে না? দেয়নি। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার জন্য এবারে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলন করেছে, কিন্তু আমরা দেখেছি যে তার হাত দিয়ে আবার সেটা সংবিধান থেকে মুছে গেল। তাহলে আপনার একটা কাগজের মধ্যে একটা আইন প্রণীত হলে পরে কাগজে সেটা লিখিত হবে, সবাই সেটা মান্য করবে, এমন কোনো কথা নাই। কথা হচ্ছে যে মানুষগুলো মান্য করবে সবাই মিলে, তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা। এটা শুধু আপনার লিগ্যাল বিষয় না, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিষয়। সকল রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, কতগুলো কমন পয়েন্টে তো এক জায়গায় আসতেই হবে যে আমরা ঝগড়া ঝাঁটি, আলোচনা সমালোচনার পরেও যেন সমগ্র বিষয়টা একটা পর্যায়ে যেন পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে একটা ধ্বংসস্তূপে পরিণত না হয়, সেই দিকটা মাথায় রেখে আমাদের কাজ যদি আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে আমাদের মানসিকতার পরিবর্তন। এখানে এই পরিবর্তন না হলে আপনি সংবিধান সংশোধন বলুন, আপনি আইন প্রণয়ন বলুন, কোনোটাই আপনার কার্যকর হবে না। আর আপনার যে প্রশ্ন করলেন সেখান থেকে আমি একটি লিখিত কথা খুব সংক্ষেপে 5 মিনিট রাখবেন, আমি একটু বলে শেষ করে চাই না, এখানে বসেই যখন আছে সেটা হলো ভাবনাটা আমার, জি জি প্লিজ, সেখান থেকে কথা বলা যাবে। একটি লেখা থেকে আমি উদ্ধৃত দিচ্ছি, যে সেটি হলো, শুধু ভূখণ্ড, অর্থনীতি কিংবা রাজনৈতিক কাঠামোর উপর একটি জাতির শক্তি নির্ভর করে না, তার প্রকৃত ভিত্তি নির্মিত হয় ইতিহাস, স্মৃতি ও মূল্যবোধের উপর। যে স্মৃতির কথা সলিমুল্লাহ ভাই বলেছেন, তারপরে আমাদের কর্নেল সাহেব উনিও বলেছেন, স্মৃতিটা হচ্ছে একটা বিষয়। স্মৃতিটা কেমন? জাতীয় স্মৃতি কোনো অতীত চালিত নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি, নৈতিক চেতনার উৎস এবং ভবিষ্যৎ নির্মাণের দিক নির্দেশনা। যে জাতি তার ইতিহাসকে
সত্যনিষ্ঠভাবে ধারণ করতে পারে, সে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়, অর্জনকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎকে আরও দায়িত্বশীলভাবে নির্মাণ করে। পক্ষান্তরে ইতিহাস যদি রাজনৈতিক সুবিধাবাদ প্রচার কিংবা সাময়িক ক্ষমতার স্বার্থে ব্যবহৃত হয়, তবে তা হয়তো ক্ষণিকের আবেগ সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে জাতীয় ঐক্যমত্য কিংবা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে না। তাই ইতিহাসের প্রতি প্রকৃত দায়বদ্ধতা মানে শুধু স্মরণ নয়, সত্যের প্রতি আনুগত্য এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা। আর একটা প্যারা, বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই তেমনই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এটি কেবল একটি রাজনৈতিক ঘটনার স্মারক নয়, বরং নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক। সংকটের মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স ও মতের মানুষ যে সাহস, সংহতি ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তা প্রমাণ করেছে জাতীয় স্বার্থ যখন মুখ্য হয়ে ওঠে, তখন বিভাজনের সীমারেখাও অতিক্রম করা সম্ভব। এই সম্মিলিত চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মূল্যবান উত্তরাধিকার, যা ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার জন্য তাৎপর্যপূর্ণ। এটাই আমার ভাবনা, এটাই হচ্ছে আমার মূল চিন্তা, এবং আমি চাইবো যে এটার আলোকেই কথা অনেক এবং ত্যাগ আমি তিতিক্ষার আমার কথা। শেষ হয়নি, আমি শেষ করে দিই, একবারই শেষ করে দিই। জুলাই হচ্ছে সেই পরিণতি। আমরা 17 বছর সংগ্রাম করেছি। এর মধ্যে আমাদের ডান থেকে বাম থেকে অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছেন, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। জুলাই হচ্ছে সেই পরিণতি, যেটা বলবো, আমি ফুল দেখেছি কিন্তু ফুল ফুটতে দেখিনি। জুলাই হচ্ছে সেই ফুল ফোটা। ধন্যবাদ। বালুর রহমান রোকন শুধুমাত্র আদালতে আমাকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তারের সময় সে দীর্ঘদিন যে পোস্ট দিত ফেসবুকে, অত্যন্ত কড়া সেই ডক্টর রোকন, ক্যান ইউ স্ট্যান্ড আপ? করে কুড ইউ স্ট্যান্ড আপ? তাকে গ্রেপ্তার করে Turn around. কারাগারে নিয়ে যায়। 6 তারিখে আমার সাথে সে উঠবে। ধন্যবাদ।